নমস্কার। আহ, সকলকে শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের বিশেষ আলোচনা সভায় সকলকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমেরিকার আসন্ন নির্বাচন। আজকে আমাদের মধ্যে যিনি আছেন, অধ্যাপক পরীক্ষিত ঘোষ, আহ, অধ্যাপক অফ ইকোনমিক্স, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, নিউ দিল্লি। আমি স্যারকে অনুরোধ করব যে আজকের আলোচনাটি শুরু করার জন্য। স্যার, প্লিজ শুরু করুন। আচ্ছা, অনেক ধন্যবাদ প্রকাশ এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চার সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই সুযোগটা দেওয়ার জন্য। আমি অর্থনীতির লোক, রাষ্ট্রবিজ্ঞানের নই, তবে অর্থনীতি আর পলিটিক্স দুটোর মধ্যে যোগাযোগ আছে, তো সুতরাং সেইটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আজকে আমার কিছু বক্তব্য রাখবো। বাংলাতে দীর্ঘ বক্তৃতা দেওয়ারও আমার অভ্যেস নেই, সবকিছুই তো লেকচার আমাদের সব ইংরেজিতে চলে। আমি চেষ্টা করব যথাসাধ্য মসৃণভাবে বক্তব্য পেশ করার। কিছু ভুল ত্রুটি হলে আনাড়িকে ক্ষমা করে দেবেন। আচ্ছা, আজকের স্লাইডটা কোথায় গেল? প্রেজেন্ট। আচ্ছা, স্লাইডটা দেখতে পাচ্ছি না। প্রকাশ, স্লাইডটা কি দেখা যাচ্ছে? প্রকাশ, আচ্ছা প্রকাশ, তুমি কি আছো? একটু স্লাইডটা দেখা যাচ্ছে কিনা আমায় একটু জানাও। হ্যালো? আচ্ছা, আমার এখানে একটু মুশকিল হয়েছে, আমি স্লাইডটা দেখাতে পাচ্ছি না। আচ্ছা, এসেছে। আচ্ছা, তাহলে আমি আমার বক্তব্যে ফেরত আসি। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এই এসছিল, আবার উধাও হয়ে গেছে। কয়েক সেকেন্ডের জন্য এসছিল। আমি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে এসছে। এবারে একদম ঠিক দেখাচ্ছে। এটা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বক্তব্যে ফেরত আসি। এবছর বহু দেশেই গুরুত্বপূর্ণ নির্বাচন হয়েছে। আমাদের দেশেতে হলো এবছরের মে মাসে। ফ্রান্সে একটা গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে গেল। আর পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ আমেরিকায় এবছর নভেম্বর মাসে নির্বাচন হতে চলেছে।
তো সারা পৃথিবী সেদিকে তাকিয়ে আছে, কারণ আমেরিকা তো পৃথিবীর সুপার পাওয়ার, সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। কথায় বলে আমেরিকা হাঁচলে সারা পৃথিবীরই সর্দি লেগে যায়। তো সেই জন্য আমরা খুব আগ্রহ সহকারে তাকিয়ে আছি তাদের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দিকে। সকলেই জানেন যে প্রার্থী এবার যাদের মোলাকাত হচ্ছে, রিপাবলিকান পার্টির তরফে হচ্ছেন স্বনামধন্য ডোনাল্ড ট্রাম্প, এবং ডেমোক্র্যাটদের পক্ষে দাঁড়িয়েছেন কমলা হ্যারিস। কমলা হ্যারিসের দাঁড়ানোটা যারা অনেকেই অবহিত আছেন, কিন্তু তাও সংক্ষেপে জানিয়ে দিই। এখন যিনি প্রেসিডেন্ট আমেরিকার, জো বাইডেন, তারই দাঁড়ানোর কথা ছিল। রীতি অনুসারে একবার দ্বিতীয় টার্মের জন্য বর্তমান প্রেসিডেন্ট লড়ে থাকেন, কিন্তু জো বাইডেনের বয়স নিয়ে নানা রকম কাগজে মন্তব্য হচ্ছিল। আমেরিকার ভোটারদের মনে একটা সংশয় তৈরি হয়েছিল যে উনি, ওনার এখন বয়স 81, তো উনি আরো 4 বছর টানতে পারবেন কিনা এই বয়সে, তাই নিয়ে একটা খুব চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তো বাইডেন সরে দাঁড়িয়েছেন এবং তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রার্থী হয়েছেন ডেমোক্র্যাটদের তরফ থেকে। এরকম উদাহরণ খুব বেশি নেই আমেরিকার ইতিহাসে। এর আগে 60-এর দশকে হয়েছিল, 1968 সালে। তখনকার প্রেসিডেন্ট যিনি ছিলেন লিন্ডন জনসন, তিনিও সরে দাঁড়িয়েছিলেন, কারণ তার বিশেষ করে তার বিদেশ নীতি, ফরেন পলিসি নিয়ে অনেক সমালোচনার ঝড় উঠেছিল তখন, তো তিনি সরে দাঁড়িয়েছিলেন। যাই হোক, এখানে সবচেয়ে কালারফুল ক্যান্ডিডেট যাকে বলা যায়, তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি তো 4 বছর প্রেসিডেন্ট ছিলেন, তারপরে 2020-তে হারলেন বাইডেনের কাছে। হারার পর নানা রকম নাটকীয় ব্যাপার স্যাপার হলো। তার সমর্থকরা গিয়ে একেবারে আমেরিকার যে কংগ্রেস, সেই বিল্ডিং এ চড়াও হয়ে সেখানে প্রায় একটা অর্গানাইজড কু অলমোস্ট হতে চলেছিল। তো ট্রাম্পের সেই ইতিহাস আছে, এবং ট্রাম্প নির্বাচনের ফলাফলকে অ্যাকসেপ্ট করতে অস্বীকার করেছিলেন। তারপর ইদানিং কিছুদিন আগে ট্রাম্প আবার নানা রকম তার ইয়েতে, মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, ট্যাক্স ইভেশন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এই জন্য। তো অনেকেই আমেরিকার বাইরে থেকে যারা আমেরিকাকে দেখছেন, তারা অনেকেই খুবই বিস্ময় প্রকাশ করেন যে ট্রাম্পের মতো একজন মানুষ, একজন ফ্লড ইন্ডিভিজুয়াল, কি করে রাজনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারলেন, এর পেছনের রহস্যটা কি। তো সেই নিয়ে আজ একটু আলোচনা করব, কি ধরনের অর্থনীতি এবং রাজনৈতিক বিভিন্ন ফোর্সেসের সংমিশ্রণের ফলে এই ট্রাম্প জাতীয় লোকরা ক্ষমতায় আসতে পেরেছেন। একটা জিনিস অনেকেই আজকাল বলে থাকেন যে সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে যে একটু অতি দক্ষিণপন্থী পলিটিক্সের একটা উত্থান ঘটছে। হাঙ্গেরি বা তুরস্ক, তারপর ব্রাজিলের বোলসোনারো, এদেরকে সবাইকেই উদাহরণ হিসেবে খাড়া করা হয় যে এক ধরনের অতি দক্ষিণপন্থী রাজনীতি এখন খুবই প্রভাব বিস্তার করেছে। তো এর কার্যকারণ কি এবং এটা কিভাবে মোকাবিলা করা যায়, এই নিয়ে চর্চার কোনো শেষ নেই। এবং ডোনাল্ড ট্রাম্পও এই চর্চার একজন কেন্দ্রবিন্দু হিসেবে ধরা যেতে পারে। আচ্ছা, তো এই ইলেকশনের ব্যাপারে আসার আগে আমি একটু পিছিয়ে যাই, দুটো জিনিস নিয়ে দু চার কথা বলতে চাই। প্রথমটা হচ্ছে যে কিছু অর্থনৈতিক ট্রেন্ড যাকে বলে গত 30-40 বছরে আমেরিকায় যেটা দেখা গিয়েছে, সেটা হয়তো এই দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের পেছনে একটা কারণ হিসেবে কাজ করছে। তো সেই ট্রেন্ডের মধ্যে যেটা প্রধান, সেটা হচ্ছে যে আর্থিক বৈষম্য খুব বেড়ে গেছে আমেরিকায় গত 30-40 বছরে। তো সেই নিয়ে খুব সংক্ষেপে আমি কিছু পরিসংখ্যান দেখাতে চাই, তাতে ছবিটা পরিষ্কার হবে।
প্রথমে এই একটা গ্রাফ, এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সাল আছে তলায়, আর দুটো গ্রাফ আছে নীল রঙের যেটি, সেটা সেটা বলছে যে সবচেয়ে বড় লোক যে 1%, 1%, তারা মোট জাতীয় আয়ের কতটা তারা ভোগ করছে, কতটা তাদের পকেটে যাচ্ছে, সেইটা এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা যদি পিছিয়ে যাই বিংশ শতাব্দীর গোড়ায়, সেখানে ওই সবচেয়ে বড় লোক 1%, তাদের হাতে 20% আয় তাদের হাতে। হ্যাঁ, তো এটা বিভিন্ন একটা সমাজে ইনইকুয়ালিটির যে নানা রকম মাপ হয়, এটা তার মধ্যে একটা। তো এখানে এখানে দেখা যাচ্ছে যে 1900 প্রথম 2 দশকে আর্থিক বৈষম্য বৈষম্য খুবই বেশি ছিল আমেরিকাতে। আর তারপরে লক্ষ্য করলে দেখা যাবে এই ব্যাপারটা কমেছে, কমতে 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 1970 1980-র গোড়ায় এসে কিন্তু অনেকটা কমে গেছে। তো 1920 সাল নাগাদ 20% ভোগ করতেন সবচেয়ে বড় লোক 1%। 1980-তে এসে আমরা দেখতে পাচ্ছি সেটা প্রায় 10-12% নেমে গেছে। কিন্তু তারপর থেকে গোটা জিনিসটা উল্টে গেছে। তারপর থেকে আস্তে আস্তে এটা চর্চা করে বাড়তে 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 এখন আবার প্রায় সেই 20% গিয়ে ঠেকেছে। তো এরকম আমরা নানা রকম ইন্ডেক্স নিতে পারি, নানা রকম সূচক, যেমন জিনি কোএফিসিয়েন্ট ইত্যাদি, বৈষম্য মাপার বিভিন্ন সূচক, সবাইতেই মোটামুটি একই প্যাটার্ন দেখা যাবে। আর এই লাল গ্রাফটা যেটা, সেটা হচ্ছে টপ 0.1%, সেখানে যে একই একটা ইউ শেপড কার্ভ আমরা দেখতে পাচ্ছি। তো 1980 অবধি আমেরিকায় বৈষম্য অনেকটা নেমে এসেছিল, কিন্তু তারপর থেকে ক্রমশ বাড়ছে গত 4 দশকে, এইটা পরিষ্কার দেখা যাচ্ছে। এটা শুধু যে আমেরিকার বৈশিষ্ট্য তা বলা যাবে না, এখানে অন্য কয়েকটি দেশের এরকম কিছু পরিসংখ্যান আমি দিয়েছি। সেখানে দেখা যাচ্ছে সকলেরই এই টপ 1%-এর যে যে ভাগটা, সেটা কিন্তু বাড়ছে। আমেরিকা হচ্ছে এই নীল লাইনটা, আমেরিকাতেই সবচেয়ে বেশি বেড়েছে, কিন্তু ব্রিটেন বা কানাডা বা জার্মানির মতো দেশেও কিন্তু ট্রেন্ডটা একই দিকে, বৈষম্য বাড়ছে, গরিব আর বড় লোকের মধ্যে ব্যবধানটা বেড়ে চলেছে। এখানে আরেকটা গ্রাফ সেই একই ধরনের তথ্য আমাদের দিচ্ছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন পার্সেন্টাইল, হ্যাঁ, টপ 0.01%, 0.01%। তো আমি যত ওপরে সবচেয়ে সম্পন্ন শ্রেণীর দিকে তাকাবো, তাদের আর্থিক বৃদ্ধিটা আরো চটচট করে বেশি হারে হয়েছে। আমি যদি লোয়েস্ট 50% দিকে দেখি, যারা অ্যাভারেজের নিচে যাদের আয়, তাদের আয়টা খুবই ধীরে বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এবারে এই যে বৈষম্যটা বাড়ছে, এটাকে আমি দুভাগে ভাগ করব। হ্যাঁ, দুটো আলাদা অংশে এটা বেড়েছে। জাতীয় আয়, যারা একটু ম্যাক্রো ইকোনমিক্স শিখেছে তারা জানবেন যে জাতীয় আয়কে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, লেবার শেয়ার আর ক্যাপিটাল শেয়ার। অর্থাৎ যারা মানে চাকরি করে খান, তারা জাতীয় আয়ের কতটা তারা ভোগ করছেন, আর যারা কিনা ক্যাপিটালিস্ট, যারা কিনা মানে টাকা খাটিয়ে রোজগার করছেন, তাদের আয়টা কত। এখন এই যে লেবার ক্লাস, তাদের মধ্যে আমরা যদি একটু দেখি, তাদের মধ্যে বৈষম্যটা বেড়েছে। যারা সবচেয়ে ওপরের দিকে আছেন, যারা আর কি হাই আর্নার, তাদের আয়টা বেশ ভালো হারে বৃদ্ধি পেয়েছে। আর যারা ওই তলার দিকে আছেন তাদের, এবং একেবারে যারা তলার দিকে আছেন, তাদের আয় আর কিছু না হোক খানিকটা কমতির দিকেই গত 4 দশক ধরে। তো এখানে আরেকটা সূচক দেখাচ্ছি, এটাকে বলে কলেজ প্রিমিয়াম। অর্থাৎ যাদের ব্যাচেলার্স ডিগ্রি আছে, ব্যাচেলার্স বা হায়ার মাস্টার্স, তাদের যে গড় আয়, আর যাদের নেই, যারা শুধু স্কুলে পড়াশোনা করেই তারপরে চাকরি বাকরিতে ঢুকে গেছেন বা ব্যবসায়, তাদের মধ্যে আয়ের ব্যবধানটা কত। তো আমরা যদি সেই 1980-তে ফিরে যাই,
তাহলে দেখবো যে কলেজ প্রিমিয়ামটা ছিল 40% মতো। 1.4 মানে হচ্ছে যারা শুধু স্কুলে পড়াশোনা করেছে তারা যদি 100 টাকা রোজগার করে, তাহলে যারা কলেজের ডিগ্রিধারী যারা, তারা 140 টাকা রোজগার করছে। কিন্তু এইবার সেটাতে চোখ রাখলে এখন যদি মানে আরো সাম্প্রতিককালে আসি, তাহলে দেখবো সেটা 40% থেকে বেড়ে 80% পৌঁছে গেছে। তো ডিগ্রির দামটা অনেক অনেক বেড়ে গেছে আমেরিকায়, দুগুণ হয়ে গেছে বলা যেতে পারে। আজকের আমেরিকায় যারা কলেজে পড়াশোনা করেছে তাদের কাছে এটা একটা বিরাট মানে অ্যাডভান্টেজ। এটা এতটা বেশি ছিল না 60-এর দশকে, 70-এর দশকে। ডিগ্রিধারী এবং ডিগ্রিধারী নয়, এদের মধ্যে একটা বিরাট বিভাজন তৈরি হয়েছে, অন্য কথায় বলতে গেলে। তো এইটা বৈষম্যের একটা একটা সোর্স। তবে আরেকটা সোর্স আছে, সেটা হচ্ছে যে যারা খেটে রোজগার করেন, স্যালারিড ক্লাস, ওয়েজ আর্নিং ক্লাস, জাতীয় আয় তাদের, তো সেই ক্লাসের মধ্যে সব রকমই পড়ে, ডিগ্রিধারীরাও পড়ে, মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, প্রফেসর, এরাও পড়ছে। আবার যারা মানে কার্পেন্ট্রি করছে বা ইলেকট্রিশিয়ান, তারাও করছে। তো সকলকে ধরলে তারা জাতীয় আয়ের কত শতাংশ পাচ্ছে সেইটাও এই গ্রাফে দেখা যাবে যে এটা নিম্নমুখী। অর্থাৎ কিনা ক্যাপিটালিস্ট যারা যারা সুদ খাটিয়ে কি টাকা খাটিয়ে রোজগার করছে, বিজনেসে আছে বা স্টক মার্কেটে ইনভেস্ট করছে, তারা জাতীয় আয়ের আরো বড় বড় একটা অংশ, তাদের তাদের কাছে যে অংশটা যাচ্ছে সেটা গত 30-40 বছরে বাড়তির দিকে। তো ক্যাপিটাল আর লেবারের মধ্যে একটা বৈষম্য দেখা দিয়েছে। লেবারের ভেতরে একটা বৈষম্য আছে, হোয়াইট কলার আর ব্লু কলার ওয়ার্কারদের মধ্যে, আর লেবার আর ক্যাপিটালের মধ্যে একটা বৈষম্য তৈরি হয়েছে। তো এই দুটো আলাদা করে এটা এটা ভাবার প্রয়োজন আছে। আচ্ছা, এই শেষ গ্রাফ এ ব্যাপারে এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রি ট্যাক্স ইনইকুয়ালিটি আর পোস্ট ট্যাক্স ইনইকুয়ালিটির মধ্যে একটা তফাৎ আছে। সরকারের যেসব পলিসি আছে আমেরিকায়, সেগুলো এই আর্থিক বৈষম্যটাকে কিছুটা কমাতে সাহায্য করছে, কিছুটা, খুব যে মারাত্মক বেশি তা নয়, তবে কিছুটা। তার কারণ প্রোগ্রেসিভ ট্যাক্সেশন আছে, বড় লোকেদের উপরে ট্যাক্সের হারটা বেশি, আর অনেক ওয়েলফেয়ার প্রোগ্রাম সেগুলো গরিবদের দিকেই ডিরেক্টেড। যেমন যেমন মেডিকেয়ার, মানে যারা যারা একটা একটা আয়ের নিচে আছেন তাদের জন্য সরকার চিকিৎসাপত্রের বন্দোবস্ত করেন, খরচটা যোগান। কিন্তু তা হলেও দেখা যাবে যে এই বেশিরভাগ লোকের জাতীয় আয়, তাদের যে ভাগ, সেটা কমেছে এবং একদম উপরের দিকে এটা লাফিয়ে লাফিয়ে চটচট করে বেড়ে গেছে। ওই যে দেখালাম 10% থেকে আবার 20% গিয়ে পৌঁছেছে। তো এই যে একটা চারিদিকে একটা হাওয়া আছে যে অকুপাই ওয়াল স্ট্রিট, এই ধরনের যে মুভমেন্ট হয়েছে, সেখানে একটা যে এটা হচ্ছে 1% বনাম 99% লড়াই। এর পেছনে আমরা যদি পরিসংখ্যানের দিকে খুঁটিয়ে লক্ষ্য করে দেখি, এর পেছনে কিন্তু কারণ আছে। এই 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 চিত্রটা মন গড়া নয়, একটা বিরাট ভাবে আর্থিক বৈষম্য বৃদ্ধি পেয়েছে গত 40 বছরে। আচ্ছা, তো এইবারে যেটা নিয়ে দু চার কথা বলতে চাই সেটা হচ্ছে যে এর কারণ কি। বৈষম্য বেড়ে যাওয়াটা খুবই খুবই লক্ষণীয় আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই। তো সেখানে আমি 3টে ভাগে জিনিসটাকে ভাগ করব। একটা, যেটা ইংরেজিতে বলা যায় লেগাসি ইনইকুয়ালিটি, এটা হচ্ছে বৈষম্য যেটা বহুদিন ধরে চলে আসছে। যখন আমরা ক্যাপিটালিস্ট বা ধনতান্ত্রিক ফ্রি মার্কেট ক্যাপিটালিজমে আসার আগে থেকেই এটা ছিল, এবং এর পেছনে অনেক অন্য আগেকার অন্যায় সিস্টেমের অবদান রয়েছে, যেমন ফিউডালিজম বা স্লেভারি। যেমন আফ্রিকান আমেরিকানদের কথা যদি ধরা যায়,
তারা তো একসময় ছিল কৃতদাস। এবার তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে, কিন্তু বিশেষ কিছু তাদেরকে রসদ দেওয়া হয়নি সেই স্বাধীনতাতে। কি করে তাই নিয়ে তারা মানে রোজগার ভালো করবে, কারণ তাদের স্কুলে যাওয়ার সুযোগ ছিল না, তাদের পড়াশুনো হিউম্যান ক্যাপিটাল তৈরি হয়নি। তো এগুলোকে বলতে পারি লেগাসি ইনইকুয়ালিটি, যে কিছু কিছু শ্রেণীর প্রতি অত্যাচার ছিল এক সময়, আবার ক্যাপিটালিজমে ঢোকার আগেই সেটা ছিল। ক্যাপিটালিজম সেটা কমাতে সাহায্য করেনি, কিন্তু কেউ যদি ক্যাপিটালিজমের সপক্ষে সওয়াল করতে চায়, বলতে পারে যে দেখো এটা তো ক্যাপিটালিজমের দোষ নয়, এটা তো স্লেভারির দোষ, বা যে জমির অসম বন্টন ছিল, কারণ কাস্ট সিস্টেম ছিল ইত্যাদি। তো সেগুলো থেকে এই বৈষম্যটা তৈরি হয়েছে। তো এই বৈষম্যটাকে আমরা একবার ঘুচিয়ে দিই, তারপর আমরা ক্যাপিটালিস্ট ব্যবস্থার মধ্যে সুখে বাস করতে পারবো। এইটা একটা দৃষ্টিভঙ্গি হতে পারে। আরেকটা উৎস এই বৈষম্যের হয়তো, যাকে ইংরেজিতে বলে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। তো এই নিয়ে একটু 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 বুঝিয়ে বলি। আমরা যদি গত 100 বছরেও দেখি, যেমন বিংশ শতাব্দীর গোড়ায় মানুষের ইউরোপে মানুষের গড় আয়ু ছিল 40-42 বছর। আজকের দিনে আমি যদি তাকে দেখি, তাহলে ইউরোপে গড় আয়ু হচ্ছে, মানে যাকে বলে লাইফ এক্সপেক্টেন্সি এট বার্থ, সেটা হচ্ছে 80 বছর, অর্থাৎ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এর পেছনে অনেক কিছু অবদান আছে, কিছু তো এই ডাক্তারি শাস্ত্রের অনেক উন্নতি হয়েছে, অ্যান্টিবায়োটিক্স এসছে, তো এই সব তো কারণ আছে। কিন্তু লোকের জীবনযাত্রার মান অনেক বেড়েছে, তাদের অনেক টাকা কড়ি, চিকিৎসার বন্দোবস্ত করার মতো পয়সা কড়ি আছে, সেটা একটা বিরাট কাজ করে। তো এই শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে মানুষের জীবন, অন্তত ইউরোপ, আমেরিকা, এই জাতীয় উন্নত দেশগুলোতে এবং কিছুটা ডেভেলপিং দেশগুলোতেও মানুষের জীবনযাত্রার মানের অনেক উন্নতি হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এবং তার পেছনে অনেক কিছু টেকনোলজি এবং অনেক কিছুর অবদান আছে। কিন্তু যখন এক একটা ভালো জিনিস আসে বা একটা ভালো ব্যবস্থা আমরা গ্রহণ করি, সেটা কিন্তু অনেক সময় বৈষম্য তৈরি করতে পারে। আমি একটু এগিয়ে যাই, আমি ওই স্লাইডটাতে ফিরে আসব। যে এই যে আর্থিক উন্নয়ন বা গ্রোথ, এ নিয়ে দুটো চড়া মানে ভিউ আছে বলা যেতে পারে। একটা মতবাদ বা দৃষ্টিভঙ্গি, যে জন এফ কেনেডি বলেছিলেন, রাইজিং টাইড লিফটস অল বোটস। অর্থাৎ যখন অর্থনৈতিক অগ্রসরতা হয়, ধরা যাক ইন্টারনেট এলো, কম্পিউটার রেভলিউশন হলো, সেটা সকলকেই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, সকলেরই তাদের লাভ হয়, সকলেরই আয় ইত্যাদি বাড়ে। এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু আরেকটা দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। এই কথাটা ব্যবহার করেছিলেন জোসেফ শুম্পিটার বলে একজন অর্থনীতিবিদ। তিনি বলেছিলেন যে যখন প্রোগ্রেস হয়, শিল্প বিপ্লব হলো কি কিছু একটা, বা ডাক্তারির একটা ইয়ে হলো, বা রেলের আবিষ্কার হলো, জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করলেন, তারপর রেল ইংল্যান্ডে একেবারে হই হই করে চারদিকে রেল লাইন পাতা হচ্ছে। তো এইগুলো জাতীয় আয়কে বাড়ায়, জিডিপি কে বাড়িয়ে দেয়, কিন্তু উইনার্স এবং লুজার্স তৈরি করে। কিছু লোক এর ফলে ক্ষতিগ্রস্ত হয়, এবং বিশেষ করে কিছু কিছু কাজ, কিছু কিছু প্রফেশন, তারা একেবারে মানে তাদের আর কোনো প্রাসঙ্গিকতা থাকে না। এটা একটা কোডাক কোম্পানি হচ্ছে একটা উদাহরণ। কোডাক কোম্পানি তো একটা বিরাট রমরমা ব্যবসা ছিল। যখন আমরা ওই 35 মিলিমিটার ফিল্মে ফটোগ্রাফি করতাম, ক্যামেরায় ছবি তুলতাম, তখন তো তারা একেবারে মানে সেই মার্কেটে তো তারা রাজা। কোডাক কোম্পানি এই আজকের ডিজিটাল ক্যামেরার যে টেকনোলজিটা, সেটা আসলে কোডাক কোম্পানি প্রথম আবিষ্কার করেছিল। তাদের ইঞ্জিনিয়াররা জিনিসটা বানিয়েছিল, কিন্তু জিনিসটা তাৎপর্য তারা পুরোপুরি বুঝতে পারেনি।
যার ফলে তাদের যারা সব অন্যান্য কোম্পানি, তাদের যারা রাইভাল, তারা ওইটাকেই গ্রহণ করে মানে কোডাককে টেক্কা দিয়ে বেরিয়ে গেছে। কোডাক এই কিছু বছর আগে তারা ব্যাংকরাপসিতে চলে গেছে, তাদের সেই সে রামও নেই, সে রাজত্ব নেই। তো এটা হচ্ছে একটা উদাহরণ যে ডিজিটাল টেকনোলজি এসে তো অনেক উন্নতি হয়েছে। এখন সবার হাতে হাতে স্মার্টফোন, তাতে ভালো ভালো ক্যামেরা, ইউটিউবারের জিনিস পকেটের মধ্যেই আমরা নিয়ে বেড়াচ্ছি আর ফটাফট ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিচ্ছি। এটা তো 30-40 বছর আগে ছিল না। এটাকে উন্নতি বলা যেতে পারে অবশ্যই, কিন্তু কোডাকের যারা কর্মচারী, ইঞ্জিনিয়ার, তাদের যারা শেয়ার হোল্ডার, তাদের তো একেবারে মানে ভাতটি মারা গেছে, কারণ কারণ তারা এই প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েছে। তো শুম্পিটার বলেছিলেন যে দেখো, যে যে সমাজ থেমে আছে, থমকে আছে, যার খুব একটা অগ্রসরতা নেই, সেখানে কিন্তু বৈষম্য, এইসব টালমাটাল, এগুলো খুব একটা আসে না। এগুলো সেই সমাজেই আসে যারা বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, যাদের নানা রকম নতুন শিল্প বিপ্লব হচ্ছে, নতুন টেকনোলজি আসছে, কম্পিউটার ঢুকছে, ইন্টারনেট ঢুকছে, স্মার্টফোন ঢুকছে। সেখানেই কিন্তু এই কেউ এগিয়ে যাচ্ছে বেশি, কেউ পিছিয়ে পড়ছে, এই ব্যাপারটা বেশি বেশি করে হতে থাকে। তো এই শুম্পিটারের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা গ্রহণ করি, এবং গ্রহণ করার অনেক কারণ আছে, তাহলে বলতে হয় যে এই যে বৈষম্য যেটা তৈরি হয়েছে আমেরিকায় গত 30-40 বছরে, তার পেছনে এটাও একটা কারণ। এই সময়সীমাটাকে আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, এই সময়সীমাটায় কিন্তু পুরো কম্পিউটার এবং ইন্টারনেট রেভলিউশনটা হয়েছে। এবং আজকে দাঁড়িয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে খুব কথা বলছি, মানে তাই নিয়ে এক্সাইটমেন্টও আছে, আবার ভয়ও আছে যে না জানি কি হবে। তো এইটাকে ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন পসিবল। তো আরেকটু খুঁটিয়ে যদি দেখা যায়, এই 30-40 বছরে আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড, এইটা খুব অগ্রসর হয়েছে। অর্থাৎ কিনা এই যে ট্যারিফ, ডিউটি, ইম্পোর্ট ডিউটি, এই জিনিসগুলো নানা রকম চুক্তির মারফত এগুলোকে বিভিন্ন দেশ অনেক কমিয়ে এনেছে। ট্রেড লিবারালাইজেশন যাকে বলে, এবং গ্লোবালাইজেশন। তো এর ফলে যেটা হয়েছে, আমেরিকায় এক সময় ম্যানুফ্যাকচারিং সেক্টর, ইন্ডাস্ট্রি, কলকারখানা, এগুলোর খুব প্রাধান্য ছিল, বিশেষ করে কিছু কিছু অঞ্চলে, যেমন মিড ওয়েস্ট অঞ্চল যেটাকে বলে, মাঝামাঝি একটা অংশ, এই পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, এই জাতীয় স্টেটে প্রচুর কলকারখানা ছিল, নানা রকম ইন্ডাস্ট্রি ছিল, এগুলো খুব ইন্ডাস্ট্রিয়াল এলাকা ছিল। কিন্তু এখান থেকে ইন্ডাস্ট্রিরা পাত্তাড়ি গুটিয়ে অন্য জায়গায় চলে গেছে, বিশেষ করে চায়নাতে, চায়না, মালয়েশিয়া এরকম কাছে দেশে। আজকে যদি তাকিয়ে দেখা যায়, যেমন আমেরিকার সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল কিন্তু এক কানাকড়িও আমেরিকায় কোনো তাদের কারখানাও নেই, তারা সেখানে কিছু তৈরি করে না। আমেরিকায় যেটা হয় সেটা ডিজাইন এবং মার্কেটিং, সে কিছু কিছু বড় কর্তারা বসে সেগুলো করেন, কিন্তু মূল যে শ্রমিক, তারা কিন্তু যারা অ্যাপলের আইফোন বানাচ্ছে, বানাচ্ছে, তারা সব চায়নাই তাদের ফ্যাক্টরি। তো এই ব্যাপারটা ঘটেছে 30-40 বছরে, এবং এটা একটা বৈষম্য বাড়ার একটা বড় কারণ। এ নিয়ে মানে তথ্যভিত্তিক এবং তত্ত্বভিত্তিক অনেক লেখাপত্র আছে অর্থনীতিতে ইদানিংকালে। MIT প্রফেসর ডেভিড অটার এ নিয়ে অনেক খুব খুব ভালো কাজ করেছেন, এবং আরো অনেকে আছেন, ডারেন আসেনগলু ইত্যাদি। তো আমি মানে খুব ব্রডলি বলছি যে এটা একটা কারণ। আরেকটা তো বটেই যে অটোমেশন এবং আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো শ্রমিকের বদলি হিসেবে কাজ করছে, তো সেটাও একটা কারণ। আর আরো সাম্প্রতিককালে যদি দেখা যায়, এই যে গ্রিন এনার্জি, গ্রিন ট্রানজিশন, এটাও কিন্তু একটা বৈষম্যের পেছনে একটা কারণ দেখা যেতে পারে। কারণ আমেরিকার অনেক অঞ্চল ছিল, শহর ছিল, যেখানে এই কোল ইন্ডাস্ট্রি বা স্টিল ইন্ডাস্ট্রি, এই যত ইন্ডাস্ট্রি খুব রমরমা ছিল, তো সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। কারণ কোল তো এখন হচ্ছে উইন্ড, সোলার, এইসবের দিন আসছে। এখন এই জিনিসগুলো আমরা যদি দেখি, এগুলো উন্নতি তো বটেই, এগুলো মানে সামগ্রিকভাবে সমাজকে অগ্রসর করেছে, সে ইন্টারনেটই হোক আর উইন্ড এনার্জি, সোলার এনার্জি হোক।
কিন্তু একই সাথে কিন্তু সেগুলো বৈষম্যের সৃষ্টি করেছে। যেখানে কয়লা খনি ছিল, যেখানে কয়লা খনি শ্রমিক ছিলেন, সেটা তো বন্ধ হয়ে গেছে। এবং যেখানে সোলার পাওয়ার থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, সেটা তো ওইখানে না, তার থেকে হয়তো 1000 মাইল দূরে। তো সুতরাং সেই নতুন যে জিনিসটা হচ্ছে, তার তার সুযোগ নেওয়াটা খুবই কষ্টকর, যার যার চাকরিটা গেছে তার পক্ষে। যেমন মিড ওয়েস্টের যে কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, বাত্তারি গুটিয়ে সব মেক্সিকো বা চায়নায় চলে গেছে, তার বদলে সিলিকন ভ্যালি একেবারে রমরম করে উঠেছে। সেখানে একেবারে মানে এই সব স্টার্ট আপস আর আইটি ইন্ডাস্ট্রি, তাদের তো একেবারে মানে খুবই রমরম অবস্থা। কিন্তু যে মিশিগানে কোথাও একটা ওয়েল্ডারের কাজ করতো, তার পক্ষে তো হঠাৎ গিয়ে সফটওয়্যার প্রোগ্রামিং করা ক্যালিফোর্নিয়াতে বসে, সেটা তো একটা অবাস্তব ব্যাপার। সো সো এই থেকে একটা বৈষম্যের সৃষ্টি হয়। তো আমরা যদি এটা এইগুলো আমি আর স্লাইডে দিইনি, আমি একটু কম রাখতে চেয়েছিলাম, যে গত 3-4টে ইয়ে যদি দেখি, আমি এটা খুব মানে ওভারঅল একটা ছবি দেওয়ার চেষ্টা করব। আমেরিকায় এই যে ডেমোক্রেটিক পার্টি, যে তাদেরকে ধরা হয় লেফট অফ সেন্টার। তারা একটু বড় লোকদের ওপর করটা একটু বাড়ানোর সপক্ষে। তারা বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার প্রোগ্রাম, গরিবদের জন্য নানারকম প্রকল্প, সেগুলো তাদের রাজনীতির অঙ্গ। আর রিপাবলিকানরা হচ্ছে রাইট অফ সেন্টার। রিপাবলিকানরা হচ্ছে একটু প্রো বিজনেস। তাদের ইয়েটা হচ্ছে যে মার্কেটের হাতে বেশিরভাগ জিনিস ছেড়ে দাও, সরকার তার পরিধি যেন ছোট হয়, সরকার যেন বেশি খবরদারি না করতে চায়। সরকার অত কি করার কি দরকার, একটু পুলিশ দমকল এসব করেই যথেষ্ট। করের বোঝাটা যেন কম হয়, তাহলে তাহলে একেবারে বিজনেস একেবারে রমরম করে উঠবে, এবং তাতে গরিবেরও এবং ওয়ার্কিং ক্লাসেরও ভালো হবে, কারণ অনেক চাকরি বাকরি সৃষ্টি হবে। এটা হচ্ছে তাদের ফিলসফি। তো তো এবারে আমরা যদি আরো পিছিয়ে যাই, 80-এর দশক, 70-এর দশক, 60-এর দশক, তো তখন দেখবো যে ওয়ার্কিং ক্লাস যাকে বলে, তারা কিন্তু খুব জোরালোভাবে ডেমোক্র্যাটদের সাপোর্ট করতো। আর যারা মানে সম্পন্ন এবং যারা ক্যাপিটালিস্ট ক্লাস, যারা ওয়াল স্ট্রিটের ইনভেস্টমেন্ট ব্যাংকার বা বড় ব্যবসায়ী, তাদের সমর্থনটা রিপাবলিকানদের পেছনে। তার পেছনে যে স্বার্থের ব্যাপারটা আছে, সেটা তো খুবই সহজ বোধ। আমেরিকার গত 3-4টে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যেটা দেখা যাচ্ছে, এই জিনিসটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। এখানে আরেকটা বৈষম্যের আরেকটা কারণ এখানে ছিল, সেটাতে আমি পরে আসছি। এই এই মুহূর্তে সেটাতে ঢুকতে চাই না। তো এবারে রাজনৈতিক চিত্রটার কথা বলি। ডেমোক্র্যাটদের ধরা হতো যে তারা হচ্ছে বামপন্থী, মানে উগ্রবাম নয়, তারা বাম ঘেঁষা, আর রিপাবলিকানরা ডান ঘেঁষা। তো এবারে ডেটা থেকে যেটা দেখা যাচ্ছে, যে আস্তে আস্তে ওয়ার্কিং ক্লাস ভোটটা একটু একটু করে সরছে। এখনো যদি আমি দেখি যে যাদেরকে ওয়ার্কিং ক্লাস বলা যেতে পারে, তারা এখনো ডেমোক্র্যাটদের বেশি ভোট দিচ্ছে রিপাবলিকানদের থেকে। কিন্তু ডেমোক্র্যাটদের যে প্রাধান্যটা ছিল এদের মধ্যে, সেটা ক্ষয় হতে শুরু করেছে। ওয়ার্কিং ক্লাস আস্তে আস্তে করে একটু নদীর ভাঙনের মতো তারা কিন্তু রিপাবলিকান দিকে যাচ্ছে। আর উল্টোটা, মানে যারা হাই আর্নার যাকে বলে, মানে প্রফেশনালস, বিজনেস করেন, যাদের অনেক আয়, তারা বিরাট হই হই করে রিপাবলিকানদের ভোট দিত, তারা কিন্তু আস্তে আস্তে ডেমোক্র্যাটদের দিকে ভিড়ছে। এটা না আস্তে আস্তে ব্যাপারটা ঘটছে, কিন্তু এটা ব্যাপারটা এটা উল্লেখযোগ্য।
আর এবারে যদি দেখা যায় যে সারা পৃথিবীরই যে এই যে দক্ষিণপন্থী একটা শক্তির উত্থান, আরেকটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে এই যে ব্রেক্সিট যে ভোট হলো বিলেতে, ব্রিটেনে, সেখানেও ব্রেক্সিটের সপক্ষে ভোট দিয়েছে কিন্তু ব্রিটিশ ওয়ার্কিং ক্লাস, তারা যারা মানে এবং বড় বড় শহরগুলোতে যেগুলো মানে ফাইন্যান্সিয়াল সেন্টার বা এডুকেশনাল সেন্টার, অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন, সেখানে ব্রেক্সিটের বিরুদ্ধে বিরাটভাবে ভোট পড়েছে। তো সমাজের সম্পন্ন অংশ এই যে ব্রেক্সিটকে যদি বলা যায় যে একটা দক্ষিণপন্থী অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটা কিন্তু সমাজের সম্পন্ন অংশ করেনি। এটা যারা পিছিয়ে পড়ছে, যারা এই যে বৈষম্যের ভারটা যাদের উপর পড়েছে, তারাই কিন্তু এই ট্রাম্পের মতো পলিটিশিয়ানদের দিকে আস্তে আস্তে আকৃষ্ট হচ্ছেন এবং এবং ব্রেক্সিট জাতীয় আইসোলেশনিস্ট পলিসির দিকে তারা তারা ঝুঁকছেন। অ্যান্টি ইমিগ্রেশন, যে ইমিগ্রেশন বন্ধ করে দাও বা কমিয়ে দাও, এই 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 ঝোঁকটা ওই দিকে দেখা যাচ্ছে। এখন এটা আপাত দৃষ্টিতে দেখলে একটু আশ্চর্য ঠেকার কথা, কারণ ব্রিটেনের লেবার পার্টি বা আমেরিকার ডেমোক্রেটিক পার্টি তারা তো লেফট অফ সেন্টার। বৈষম্য যদি একটা বড় কারণ হয়, তাদের দিকেই মানুষের আকৃষ্ট হওয়ার কথা, সেটাই তো লজিক তো তাই বলে। সুতরাং দক্ষিণপন্থী পার্টিদের জোরালো করার থেকে বামেদের জোরালো হওয়ারই তো কারণ ছিল, কিন্তু আসলে হয়েছে উল্টোটা, সেটা একটা রহস্যের ব্যাপার। তো সেইটা আমি একটুখানি আমার মতটা বলার চেষ্টা করছি। আগে ওই যে কিছু পরিসংখ্যান দেখালাম, সেখানে আমি যেটা সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে লেবার আর ক্যাপিটালের মধ্যে বা বিভেদটা বেড়েছে, কিন্তু লেবারের মধ্যেও যারা কলেজ পড়ুয়া, যারা ডিগ্রিধারী, যারা মানে হাই হিউম্যান ক্যাপিটাল যাকে বলে, তাদের সঙ্গে ওয়ার্কিং ক্লাসের তফাৎটা, মানে ব্লু কলার ওয়ার্কার আর হোয়াইট কলার ওয়ার্কার, তাদের মধ্যে ব্যবধানটা কিন্তু সেটাও কিন্তু খুব বেশিভাবে বেড়েছে। এবং এই যে সেন্টার লেফট যেসব পার্টিগুলো আছে, লেবার বা আমেরিকার ডেমোক্র্যাটরা, এদের সদস্যরা বা এদের যারা নেতৃস্থানীয়, যারা পার্টির কাইন্ড অফ মানে পরিচালনা করেন, তারা কিন্তু এই ক্লাস থেকে আসেন, শিক্ষিত সম্প্রদায়। তারা হয়তো মানে বিলিয়নের ব্যবসায়ী নন, কিন্তু তারা সব প্রফেসর, উকিল, ডাক্তার, এই এই শ্রেণী থেকে আসছেন। তো এই গত 40 বছরে আবার ওই গ্রাফগুলো যদি মনে করা যায়, এই হোয়াইট কলার ক্লাসটার তো ভালোই হয়েছে, তাদের খুব একটা মানে ক্ষতি হয়নি। তার কারণটা খুবই সহজবোধ্য। আমেরিকা ছিল একটা মানে ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস, কলকারখানা একটা বিরাট সেন্টার ছিল, জিডিপির একটা বড় অংশ আসতো ম্যানুফ্যাকচারিং আউটপুট থেকে। আস্তে আস্তে এটা অনেক বেশি নলেজ ইকোনমিতে পরিণত হয়েছে আমেরিকা। অর্থাৎ আমেরিকার এখন প্রধান, এককালে আমেরিকার বড় বড় কোম্পানিগুলো কি ছিল, ওয়ালমার্ট এই টাইপের, বা জেনারেল ইলেকট্রিক, জেনারেল মোটরস, গাড়ির ইয়ে। এখন তাদের সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে অ্যাপল, গুগল, মাইক্রোসফট, এই জাতীয় কোম্পানি। অর্থাৎ কিনা আমেরিকার অর্থনীতিতে যে জিনিসটার এখন খুব কদর হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে হাই লেভেল এডুকেশন, কগনিটিভ স্কিলস। কারণ কারণ ম্যানুফ্যাকচারিং জিনিসটা তারা স্থানান্তরিত করে দিয়েছে চায়নাতে। তো সেই জন্য যাদের ওই স্কিলটা আছে, যারা কলেজে টলেজে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার টেঞ্জিনিয়ার হয়েছে, তাদের খুবই ভালো হয়েছে। এবং তারাই এই সেন্টার লেফট পার্টিগুলোর তারা তাদের রিপ্রেজেন্টেশনটা খুবই খুবই হয়। সো আমার মনে হয় যে এর ফলে তারা এই যে ওয়ার্কিং ক্লাসের যে কি ঘটেছে গত 30-40 বছরে, তারা হয়তো সম্পূর্ণভাবে ওয়াকিবহাল নন। একটা একটা ডিসকানেক্ট তৈরি হয়ে গেছে। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, সেটা হয়তো আরেকটু মানে অর্থনীতির ভেতরে ঢুকতে হবে, তার জন্য খানিকটা আমি আমি সহজে সংক্ষেপে বলার চেষ্টা করব। আমি যদি এই পার্টিগুলোর ইতিহাসের দিকে তাকাই, লেবার পার্টি বা
ইউরোপে কিছু সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আর আমেরিকায় ডেমোক্র্যাটরা, তাদের এই যে ভিশনটা যে সোশ্যাল জাস্টিস বা সমাজে বৈষম্য কমানো, যারা গরিব তাদেরকে অগ্রগতি, অন্তত তাদের ছেলে মেয়েদের জন্য যাতে অগ্রগতির সুযোগ ঘটে, এই নিয়ে এটাই তাদের রাজনীতির মানে প্রধান উপজীব্য বিষয়, তাদের আউটলুক, তাদের ফিলসফি। কিন্তু রাজনৈতিক যে প্রোগ্রামটা, যে রাজনীতিতে আমরা আমরা ক্ষমতায় এলে আমরা কি করব, কিভাবে আমাদের কার্যকলাপটা সাজাবো, সেইটা অনেকটা এসেছে আমেরিকার ক্ষেত্রে তো বটেই। 1933 সালে রুজভেল্ট যখন প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপতি নির্বাচিত হলেন, এটা হচ্ছে ওই গ্রেট ডিপ্রেশনের পরে। 1929 সালে শেয়ার বাজারে ধস নামলো, তা থেকে গ্রেট ডিপ্রেশন শুরু হলো আমেরিকায়। আর 33 সালে রুজভেল্ট জিতলেন, এবং জিতে তিনি অনেক কিছু আমেরিকার অর্থনীতি অনেক কিছু বদল করলেন, সেটাকে বলা হয় নিউ ডিল। তার দু একটা ডিটেল আমি তার দিচ্ছি এক মুহূর্তে। তো এই নিউ ডিলটা হচ্ছে বলা যেতে পারে একেবারে টেক্সট বুক ডেমোক্র্যাটদের কাছে। তাদের যে একটু বাম ঘেঁষা রাজনীতি, সেটা অনেকটাই আসে এই নিউ ডিলের চিন্তা ভাবনা থেকে, এবং তা থেকে যে সমস্ত পলিসি তৈরি হয়েছে সেইগুলোকে অবলম্বন করে। আচ্ছা, নিউ ডিলটা কেন হয়েছিল, তার কারণ যে গ্রেট ডিপ্রেশন হয়েছিল। গ্রেট ডিপ্রেশন মানে যেটাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি, অর্থাৎ হঠাৎ গোটা গোটা ইকোনমিটাই একটা কিরকম একটা থমকে দাঁড়িয়ে পড়লো, জিডিপি পড়ে গেল। তো এরকম উত্থান পতন ক্যাপিটালিস্ট ইকোনমিতে হয়ে থাকে, এটা একটা খুব এক্সট্রিম একটা উদাহরণ। কিন্তু তখন মানুষের মনে যে চিন্তাটা ছিল যে এরকম ইনস্টেবিলিটি, এই যে স্টক মার্কেট ধসে গেল, অনেক ব্যাংক বন্ধ হয়ে গেল, তাদের তাদের মানে সেখানে যারা টাকা রেখেছিলেন তারা দেউলিয়া হয়ে গেলেন, শেয়ার বাজার ধসে যাওয়ার ফলে কিছু লোক তাদের যে যে সঞ্চয় ছিল সেটা একেবারে গেল। তো এই ধরনের ঘটনাগুলির মোকাবিলা করার জন্য নিউ ডিলটা তৈরি হয়েছিল। আজকে যেটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে সেটা কিন্তু একটু অন্য ধরনের অর্থনৈতিক সমস্যা। সেটাই ম্যাক্রো ইনস্টেবিলিটি নয়, ওঠা পড়া, মানে কখনো মন্দা এলো কখনো আবার সবকিছু ঠিক হয়ে গেল, সেইটা নয়। এটা হচ্ছে, এটাকে বলা যেতে পারে স্ট্রাকচারাল ইনইকুয়ালিটি। আমেরিকার অর্থনীতির ধরনটাই বদলে গেছে, যেটা ম্যানুফ্যাকচারিং পাওয়ার হাউস ছিল সেটা এখন নলেজ ইকোনমিতে পরিণত হয়েছে। সুতরাং কলেজে পড়া, ডিগ্রি, এগুলোর দাম এখন অনেক বেশি। এগুলো না থাকলে জীবন ধারণ করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে ওয়ার্কিং ক্লাসের পক্ষে। এইটা আজকের সমস্যা। তখনকার সমস্যা যখন নিউ ডিলটা যা থেকে উৎপত্তি হয়েছিল, তখনকার সমস্যা ছিল ইনস্টেবিলিটি। তো যার ফলে নিউ ডিলটা তার প্রাসঙ্গিকতা আজও আছে, কিন্তু আজকের সমস্যার মোকাবিলা করার জন্য সেটা হয়তো অতটা প্রাসঙ্গিক নয়। আচ্ছা, যাই হোক, আমি একটু এখানে কিছু আমার পরিসংখ্যান ছিল সেগুলো থেকে, যেমন এই যে স্টক মার্কেট চরচর করে উঠেছিল 20-এর দশকে, একেবারে ধরাস করে পড়লো। তো ব্যাপার স্যাপার খুবই তখন, এটা হচ্ছে ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন 1938 থেকে। তো ওই স্টক মার্কেট ক্র্যাশ হওয়ার পর সেটা ছড়িয়ে গেল কলকারখানায়, কলকারখানা বন্ধ হতে শুরু করলো। তো এই যে নিম্নমুখী এই যে গ্রাফটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো এই গ্রেট ডিপ্রেশনের সময়কার ইন্ডাস্ট্রিয়াল মানে নিম্নমুখী যে যে চাপটা এসেছিল তার। আর এটা মানে একই ধরনের চিত্র, জিডিপি অনেক পড়েছিল, অনেকদিন সময় লেগেছে। এইটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। তো 1929-এ ওই ওই সমস্ত ডিপ্রেশন শুরু হওয়ার আগে আনএমপ্লয়মেন্ট খুবই মানে কম ছিল। আর তারপরে এই মন্দা আসার পরে বাড়তে বাড়তে সেটা একসময় গিয়ে 25% ঠেকেছে। বহু লোকের চাকরি বাকরি চলে গেছে, কারণ কলকারখানা বন্ধ হয়ে গেছে ইত্যাদি। আচ্ছা, সে খুবই একটা বিরাট সমস্যা, এবং তার মোকাবিলায় যে নিউ ডিল তৈরি হলো সেটাও একটা বিরাট একটা উদ্যোগ। এখানে জন মেনার্ড কেইনসের
চিন্তা ভাবনার একটা যোগসূত্র আছে। যাই হোক, খুব সংক্ষেপে বলি, এই যে এই যে ইনস্টেবিলিটি যাকে বলছি, সেটার মোকাবিলায় কি ধরনের পলিসি তখন নেওয়া হয়েছিল। একটা হচ্ছে ফিসকাল স্টিমুলাস, যে লোকে খরচা করছে না, সেই জন্য মন্দা আরো বেড়ে যাচ্ছে, সরকারকে খরচা করতে হবে, তারা কিছু নতুন প্রকল্প খুলুক, এই এনরেগা বা এই জাতীয় প্রকল্পের মাধ্যমে লোকের পকেটে পয়সা এলে সেটা তারা খরচা করতে শুরু করবে এবং তা থেকে অর্থনীতির পুনরুদ্ধার হবে। তো সেই আইডিয়াটা তখন নিউ ডিলে ঢোকানো হয়েছিল। তারপরে এই যে সব ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছিল, সেইগুলো আটকাতে নানা রকম ব্যাংকিং রেগুলেশন, এটা হচ্ছে ইনস্টিটিউশনাল স্ট্রেংথ বাড়ানোর জন্য। ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম, যে যারা ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংকটা লাটে উঠলে সরকার একটা পয়েন্ট অব্দি তাদের টাকা ফিরিয়ে দেবে। আর এছাড়া যেটা ছিল যে নানা রকম যাকে বলে সোশ্যাল সেফটি নেট। সোশ্যাল সিকিউরিটি হচ্ছে একটা পাবলিক পেনশন স্কিম, 65-র উপর যাদের বয়স, মানে মানুষ যখন কাজ করে আমেরিকায় তখন তাদেরকে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স দিতে হয়, আর তারপর তারা তাদের বয়স 65 পেরোলে সরকার থেকে তারা ভাতা পান, পেনশন পান। তো এই ধরনের বন্দোবস্ত 1933-এর আগে আমেরিকাতে প্রায় ছিলই না। তো নিউ ডিলের একটা বিরাট ঐতিহাসিক অবদান আছে এগুলোকে নিয়ে আসার। এবং আমি একটু এগিয়ে যাচ্ছি। একটা যেটা দেখা যায় নিউ ডিলের ফলে যেটা হয়েছে, সরকারের পরিধিটা অনেক বেড়ে গেছে 1930-এর পর থেকে। এই গ্রাফগুলো তো সব সেটাই দেখাচ্ছে। বিভিন্ন দেশ, এগুলো হচ্ছে যেগুলো অগ্রসর দেশ তাদের মধ্যে, ফ্রান্স ইত্যাদি, আমেরিকা, জাপান। সুতরাং এই সব দেশগুলোকে বাম ঘেঁষা রাজনীতি, যারা সরকারের ভূমিকাকে বাড়ানোর চেষ্টা করেন, তারা অনেক সেটা বাড়াতে সক্ষম হয়েছেন। কিন্তু সেই বাড়ানোটা এসেছে ওই যে ডিপ্রেশন মোকাবিলার যে সমস্ত পলিসি ছিল সেইগুলোকে ধরে। এখন এই পলিসিগুলোর মুশকিল হচ্ছে যে আজকের যে বৈষম্যটা এইসব দেশে এসেছে সেটা অনেক বেশি, সেটা মানে সাময়িক ব্যাপার নয়, সেটা এদের অর্থনীতির গোটা ধরনটাই বদলে গেছে বলে, এবং হাই স্কিল তার ডিমান্ডটা বেড়ে গেছে বলে এটাই হয়েছে। তো তার জন্য অন্য ধরনের পলিসির দরকার আছে, এবং এইখানেই আমার মনে হয় এইসব দেশে বাম পার্টি এবং প্রার্থীরা একটু তাদের তাদের যে মানে ইন্টেলেকচুয়াল ড্রয়িং বোর্ড, সেখানে তাদের ফিরে যাওয়ার কিছু প্রয়োজন আছে। আচ্ছা, তো আমি শেষ করার আগে জাস্ট আমি আর হয়তো মিনিট 5 বলবো, তারপরে আমি র্যাপ আপ করবো। তো আমরা যদি এই যে বৈষম্য কি কি সূত্র থেকে আসছে তার কিছু তো আলোচনা করলাম। আমি আর দুটো কারণের কথা বলি যেটা আমার দৃষ্টিতে বিরাট বৈষম্যের সৃষ্টি করেছে ক্যাপিটালিস্ট সোসাইটিগুলোতে। একটা হচ্ছে, এই ব্যাপারটা খুবই মজার, এ নিয়ে নানা রকম মিডিয়াতে এদিক ওদিক আনাচে কানাচে কিছু রিপোর্ট চোখে পড়ে। নিউ ইয়র্ক টাইমসের কিছু রিপোর্ট আছে। যারা বড় লোক, বিলিয়নিয়ার ধরা যাক, তারা একটা, ওই ইংরেজিতে একটা কথা আছে, হ্যাভিং ইউর কেক অ্যান্ড ইটিং ইট টু। হ্যাঁ, এটা মনে হয় যে এটা কি করে সম্ভব, আমার কেকটাও রইলো আবার সেটা আমি খেয়েও ফেললাম। এটা বড় লোকদের পক্ষে সম্ভব। এইভাবে বড় লোকদের প্রচুর এই শেয়ার টেয়ার এইসব আছে তাদের। হ্যাঁ, তারা সব মিউচুয়াল ফান্ডস ইত্যাদিতে সব পুরে রেখে দিয়েছে, আইডল রিচ যাকে বলে, এবং এর থেকে প্রচুর ইনকাম হচ্ছে। অ্যাভারেজে 11-12%। মানে ডাও জোন্সে কেউ যদি ইন্ডেক্স ফান্ডে টাকা ঢালে তাহলে ওরকম, মানে কখনো বেশি, কোনো বছর বেশি, কোনো বছর কম, কিন্তু অ্যাভারেজে তাই।
আচ্ছা, বড় লোকরা যদি কিছু একটা খুব কিনতে চায়, এটা একটা 7 মহলা আরেক নতুন, আমার 5 নম্বর বাড়িটা কিনবো, আমার 10 নম্বর গাড়িটা কিনবো, আমার একটা প্রাইভেট জেট কিনবো, তাহলে তাদেরকে এই শেয়ার টেয়ার ভাঙার দরকার নেই। তারা যেটা করে সেটা হচ্ছে এই শেয়ার দেখিয়ে তারা লোন নেয় ব্যাংক থেকে, বলে এই দেখো আমি যদি টাকা ফেরত না দিই, এই আমার শেয়ারগুলো নিয়ে নিই। আচ্ছা, তো শেয়ার নিয়ে নেওয়া তো খুব সহজ। হ্যাঁ, জমি নেওয়া মুশকিল, অন্য মানে অন্যান্য অ্যাসেট নেওয়া মুশকিল, কিন্তু শেয়ারগুলো আমি যদি কাউকে দিয়ে আসি, সেটা সেটা খুবই সহজ ব্যাপার। তো ব্যাংকও সানন্দে লোন দিতে রাজি হয়, এবং খুবই অল্প সুদে তারা লোন দেয়, কারণ তারা খুঁজছে কোথায় কোথায় আমাদের টাকাটা লাগানো যায়। তো এই যে গ্যাপটা, এটাকেই আমি বলছি ইন্টারেস্ট আর্বিট্রাজ। বড় লোকেদের যেহেতু অনেক শেয়ার টেয়ার আছে, সেইগুলো তারা গ্যারান্টি হিসেবে ব্যবহার করে খুব সস্তায় তারা কম সুদে লোন নেয়, এবং এটাকেই বলা যায় ক্যাপিটালিজমের একটা বড় ইঞ্জিন আমার চোখে। যে এই যে কেউ যদি জিজ্ঞেস করে যে বড় বড় লোকরা ক্রমশ আরো বড় লোক হচ্ছে, গরিবরা গরিব হয়ে যাচ্ছে, এর চালিকা শক্তিটা কি, এটা একটা বড়, একমাত্র নয়, একটা বড় চালিকা শক্তি আজকের আমেরিকান ব্যবস্থায় এবং অন্যান্য দেশেও। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে এটাও খুবই সহজবোধ্য, যে কেউ যদি খুব বিত্তশালী হয়, তার পক্ষে রিস্ক নেওয়াটা অনেক সহজ হয়ে দাঁড়ায়। আহ, কারণ যে যিনি অতটা মানে সম্পন্ন নন, আহ, তিনি আহ, তিনি হয়তো বলবেন যে আমি একটু ফিক্সড ডিপোজিট করে দিই, বাবা আমার অত এইসব স্টক মার্কেটে ঢুকে লাভ নেই, কবে আবার স্টক মার্কেট ক্র্যাশ করে যাবে, তখন তো আমি কি আমার মেয়ের কলেজের টাকাটা তো গেল উদা হয়ে, তো আমি ফিক্সড ডিপোজিটেই রাখি। ফিক্সড ডিপোজিটে সুদ দিচ্ছে 6%, 7%। আর যাদের অনেক অনেক টাকা আছে, তারা অনেক টাকা ক্ষতি হলেও তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে, তাদের ছেলেমেয়ের কলেজ যেতে কোনো অসুবিধা হবে না, সুতরাং তারা সেই রিস্কটা নিতে পারে। তো সেইটা আরেকটা কারণ। তো একবার যারা এগিয়ে গেছে অর্থনৈতিকভাবে, যারা একটা আয়ের সীমাকে অতিক্রম করে একটা সম্পন্ন জায়গায় পৌঁছতে পেরেছে, তাদের তাদের রিস্ক নেওয়ার ক্ষমতাও বেশি, এবং তারা এই ইন্টারেস্ট আর্বিট্রাজ, অর্থাৎ তাদের সব ফাইন্যান্সিয়াল অ্যাসেটকে ব্যবহার করে তারা লোন নিতে পারে। এটাকে অর্থনীতিতে বলে ইকুইটি প্রিমিয়াম। যে যে আমি ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে আমি পাবো 700, ভারতবর্ষের কথা যদি আমি বলি, 7% পাবো। আর সেন্সেক্স এই গত 25 বছরে যদি দেখা যায় কি হারে বেড়েছে, সেটা ওই 15%-এর মতো, প্রায় ডবল। তো রিস্ক নিতে রাজি থাকলে, এবং যাদের অনেক টাকা কড়ি আছে, তারা সেটা নিতে পারে, তাহলে তাদের ধন দৌলত চচ্চর করে বাড়তে পারে এই সমস্ত কারণে। হ্যাঁ। সুতরাং আমার এ কথা বলা যায় যে এই যে ধনতান্ত্রিক যে ব্যবস্থা, ক্যাপিটালিস্ট সিস্টেম, তার মধ্যে একটা ইনবিল্ট একটা মেকানিজম আছে, যে এই বড় লোকের আরো বেশি বেশি করে বড় লোক হওয়া, এবং গরিবের আরো বেশি বেশি করে গরিব হওয়া। তো সেইটা হয়তো একটা খুব ডিপ রুটেড একটা কারণ এই এই বৈষম্য বৃদ্ধির। আচ্ছা, তো আমি একেবারে এবার এবার শেষ করব। বলেছিল 1 ঘন্টা, তো আমার 5 মিনিট আছে। তো আমার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে দেবরাজ রায় আর আমরা একটা এই 2 বছর আগে আমরা একটা প্রবন্ধ লিখেছিলাম। সেখানে আমাদের কিছু ইয়ে আছে, কিছু প্রপোজাল আছে। তো আমি খুব সংক্ষেপে বলছি। সভারেন ওয়েলথ ফান্ড বলে একটা জিনিস আছে। বেশিরভাগ দেশের সরকারই তাদের ব্যয় চালান রাজস্ব থেকে, মানে এবছর যা ট্যাক্স কালেকশন হলো সেটা পুরোটাই ব্যয় হয়ে গেল, বরং তার উপরে একটু ধার খরচ হলো, এইভাবেই সরকারগুলো চলে। কিছু কিছু দেশের সরকার আছে, যেমন নরওয়ে বা সৌদি আরেবিয়া, তাদের সরকারের একটা বিরাট বড় ফান্ড আছে। তারা এই ট্যাক্স ফ্যাক্স থেকে যা আসছে, তাছাড়াও একটা ওই সভারেন ওয়েলথ ফান্ড তারা তারা আছে। তাদের সেই ফান্ডের একটা কারণ আছে, কিন্তু কারণ এদের অনেক তেল আছে। তো এটা বলতে বলা যায় যে আকাশ থেকে পড়েছে এই টাকাটা, এটা তাদের সৌভাগ্য। তারা যে খুব কষ্ট করে ফান্ডটা তৈরি করেছে তা নয়, তেলের দৌলতে তাদের সরকারের এটা আছে।
এবং নরওয়ের দিকে যদি দেখা যায়, সৌদি আরবিয়াতেও তাই, যে যে অনেক সোশ্যাল প্রোগ্রাম, ওয়েলফেয়ার প্রোগ্রাম এই ফান্ড থেকে আসে। তো আমাদের এই প্রবন্ধটায় আমরা যেটা বলেছিলাম যে সরকারের উচিত, বড়লোকরা কি করছে, বড়লোকরা তাদের খরচাপাতি চালাচ্ছে সস্তায় ধার করে, আর তাদের যে পুঁজিটা আছে সেটা এই ক্যাপিটালিস্ট গ্রোথ ইঞ্জিন, যেটা মানে শেয়ার বাজার, স্টক মার্কেট, তাতে পুড়ে দিচ্ছে এবং তাতে ভালো আয় হচ্ছে। তো সরকারও তো সেটা করতে পারে। সরকারের এই যে রাজস্ব আয়, সেটার অনেকটাই সরকার একটা সভারেন ওয়েলথ ফান্ডে ঢুকে দিতে পারে, এবং সরকারি বরোয়িং, বন্ড ইত্যাদি অনেক, তা থেকে সরকারের খরচা অনেকটাই চালানো যায়। তো এই প্রবন্ধে আমরা সভারেন, আমাদের বক্তব্য ছিল যে এই দু একটা খুব সৌভাগ্যপূর্ণ দেশকে বাদ দিলে এই জাতীয় এই এই সভারেন ওয়েলথ ফান্ড তৈরি করাটা একটা একটা ভালো আইডিয়া। এতে এতে হয়তো বৈষম্য, দীর্ঘমেয়াদী বৈষম্য কমতে পারে। কারণ কারণ যে যেভাবে পুঁজিপতিরা এবং বড়লোকরা তাদের তাদের আয় চর্চা করে বাড়িয়ে যাচ্ছে, সেটা সরকারের পক্ষে গ্রহণ করলে, সরকার তো সাধারণ মানুষের তরফে কাজ করছেন, তো তো সেটা সেটা ভালো হয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমি তো এরকম কিছু কিছু আইডিয়া, এটা আমি একটা উদাহরণ হিসেবে বললাম। আমার মনে হয় যে বামপন্থী পার্টিদের যে যারা আছে, তারা, তাদেরকে একটু নতুন চিন্তা ভাবনার প্রয়োজন। আমি যেটা বললাম সেটাই যে নিতে হবে এমন নয়, কিন্তু তাদের যে মেথড অফ থিঙ্কিং, তাদের যে চিন্তাধারা, সেটা এসেছে সেই গ্রেট ডিপ্রেশনের অভিজ্ঞতা থেকে এবং নিউ ডিলের অভিজ্ঞতা থেকে, এবং সেটাই তারা একটু বেশি করে আঁকড়ে ধরে আছে হয়তো বড় বেশি। তো সুতরাং ইংরেজিতে যাকে বলে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স, সেটার একটা খুব প্রয়োজন হয়ে পড়েছে বামপন্থী পার্টিদের। তো শেষ করার আগে বলি আবার, ডোনাল্ড ট্রাম্প তিনি ডানপন্থী, তার পলিটিক্সটা অন্যরকম। তিনি বলছেন যে তিনি আমেরিকার সব ট্রেড ডিল বন্ধ করে দেবেন, ইমিগ্রেশন বন্ধ করে দেবেন, এই জাতীয় নানা হুঙ্কার তার আছে। আমেরিকার এই যে বৈষম্য বেড়ে গেছে এবং তাদের যে ওয়ার্কিং ক্লাস, তাদের যে সমস্যা, এটার এক ধরনের সমাধান তিনি তাদেরকে প্রমিস করছেন। বামে যারা আছে, অর্থাৎ কিনা ডেমোক্র্যাটরা, তারা এটাকে লড়ার চেষ্টা করছে, তারাও বৈষম্য কমানোর পক্ষে, তারা তো লেফট পার্টি, কিন্তু তাদেরকে নতুন ভাবনা চিন্তা করে নতুন পলিসি নিয়ে আসতে হবে, নইলে ডোনাল্ড ট্রাম্পের মতো দক্ষিণপন্থী, যাকে বলে ডেমাগগ টাইপ গোছের রাজনীতিবিদের সঙ্গে পাল্লা দেওয়া হয়তো কঠিন। তো আমার মনে হয় এটা শুধু আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য নয়, সারা পৃথিবীতেই এটা যে দেখা যাচ্ছে যে একটা দক্ষিণপন্থী শক্তির উত্থান হচ্ছে, তার কারণটা হয়তো বামেরা, যারা বৈষম্য কমানোর পক্ষে, তাদের হয়তো কিছু নতুন ভাবনা চিন্তা, নতুন পলিসি, নতুন একটা ডিরেকশনের হয়তো তাদের প্রয়োজন আছে। সেটা উপলব্ধি করলে এই দক্ষিণপন্থী শক্তির সাথে টেক্কা দেওয়া আরো সেই কাজটা সহজ হবে। আচ্ছা, এই বলে আমি তাহলে আজকের মতো শেষ করছি। কিছু কারো প্রশ্ন থাকলে উত্তর দিতে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কিছু প্রশ্ন এসেছে। খাদিজা খাতুন প্রশ্ন করেছেন, আমেরিকার এইবারের নির্বাচনে যেই প্রেসিডেন্ট হোক না কেন, তাতে ভারতের সাথে বিদেশিদের সম্পর্কের কিরকম পরিবর্তন হতে পারে বলে আপনার মনে হয়? অর্থাৎ অর্থনৈতিক সম্পর্ক কেমন হবে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় না ভারতের পক্ষে, মানে যেই জিতুক, যে দলই জিতুক, সেটা যে খুব তফাৎ করবে তা আমার মনে হয় না। আমরা যদি গত 20-25 বছরের ইতিহাস দেখি, জর্জ বুশ ভারতপন্থী ছিলেন, তারপর ওবামাও
মানে ফ্রেন্ডলি টু ভারত। এখন যেটা দেখা যাচ্ছে, যেটা আমেরিকার সাথে চায়নার যে একটা, চীনের যে একটা টক্কর দানা বেঁধে উঠেছে, এবং এটার ভিত্তি অনেকটাই চায়না এবং আমেরিকার একটা অর্থনৈতিক স্বার্থের সংঘাত, আমার এটা ধারণা। কারণ কারণ চায়না আমেরিকার একটা মানে ইকোনমিক রাইভাল হয়ে দাঁড়িয়েছে। তো এইখানে আমার মনে হয় আমাদের সুযোগও আছে, আবার কিছু বিপদও আছে। এই যে রাজায় রাজায় মারামারি হচ্ছে, উলুখাগড়া প্রাণ না যায়, কিছু 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 সম্ভাবনা আমাদের চোখ রাখতে হবে, আবার কিছু সুযোগও আছে। সুযোগটা কেমন? যেমন আজকাল যে বলে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি। তো আমেরিকার চিন্তা ভাবনাটা হচ্ছে, ওরে বাবা, সমস্ত আমাদের কারখানা, বাণিজ্য, যা কিছু প্রোডাকশন, সব তো চায়নায়। এবার চায়নার সাথে ঝগড়া হলে তো আমাদের সবই সেসব একেবারে ডুববে। তো সুতরাং তারা অন্যান্য দেশে, বাংলাদেশ, ভিয়েতনাম ইত্যাদিতে তারা ইনভেস্ট করছে, সেখানে কারখানা খুলছে। তো সেইটা আমাদের পক্ষে একটা সুবিধে, এবং সেটা যে পার্টি জিতুক আমার মনে হয় সেটা সেটা বহাল থাকবে। আর উল্টো দিকে এই এর ফলে চায়নার সাথে এই যে ব্যবসা বাণিজ্য, ট্রেড নিয়ে যে যে সংঘাতটা বেঁধেছে, সেখান থেকে একটা অর্থনৈতিক একটা একটা থ্রেট আছে। সারা পৃথিবীতে যেটা দেখা যাচ্ছে, যেটা একটা ডিগ্লোবালাইজেশন, অর্থাৎ ওই যে একেবারে ইম্পোর্ট ডিউটি, শুল্ক, এগুলো প্রায় একেবারে শূন্যের কাছাকাছি চলে গেছিল, এখন আবার সেটা আস্তে আস্তে একটু বাড়তে শুরু করেছে এইসব নানা রকম সংঘাতের ফলে। তো সেইটাও থাকবে চীনের সাথে আমেরিকার, এটা তার গুলিগালা মাঝে মধ্যে আমাদের দিকেও আসবে। আমাদের কিছু কিছু ইম্পোর্টস আরো তার তার আর মূল্যবান হয়ে যাবে, আমাদের বেশি বেশি টাকা দিতে হবে। সেটাও আমার মানে আমি খুব একটা তফাৎ দেখি না, ডেমোক্রেটিক পার্টি জিতুক কি রিপাবলিকান পার্টি জিতুক। তবে এই 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 যে ট্রেড ওয়ার যাকে বলে, এটার এই যে বড়লোক দেশগুলোর মধ্যে বৈষম্যটা যে বাড়ছে, সেইটা একটা কারণ। তা থেকে একটা রাজনৈতিক প্রেশার তৈরি হয় কিছু একটা করার, এবং তখন তাদের সরকার এই ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দেয়, হ্যানা করে দেয়। তো আমরা আমেরিকায় যে আমাদের যে এক্সপোর্ট ইন্টারেস্টটা আছে, সেটা ঘা লাগতে পারে। সুতরাং যে পার্টি বৈষম্য কমাতে সক্ষম হবে, মানে লং রানে তাদের সাথে আমাদের স্বার্থটা মিলবে বেশি। কারণ কে সক্ষম হবে, কে সক্ষম হবে না, সেটা অন্য আলোচ্য বিষয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, পুঁজিবাদ কি তাহলে বৈষম্যের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে? আমাদের কি তাহলে সমাজতন্ত্রের দিকে ঝোঁক দেওয়া দরকার বলে আপনার মনে হয়? হ্যাঁ, এই কেউ কেউ জানবেন শ্রোতাদের মধ্যে, ফ্রান্সিস ফুকুয়ামা বলে একজন খুব বড় পণ্ডিত আছেন আমেরিকায়। তিনি পলিটিক্যাল সায়েন্টিস্ট, ফিলসফার। তিনি একটা বই লিখেছিলেন 90-এর দশকের গোড়ার দিকে। বইটার নাম ছিল দ্য এন্ড অফ হিস্ট্রি, এবং বইটার প্রধান বক্তব্য ছিল যে এটা হচ্ছে 92-93 এরকম সালে লেখা। তো তখন সময়টা যদি কেউ মনে করে দেখেন, আমেরিকা রাশিয়াকে হারিয়েছে, ইউএসএসআর এর পতন করেছে। এই যে বিরাট লড়াই, কোল্ড ওয়ার, পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র এর মধ্যে যে লড়াই, আপাত দৃষ্টিতে সেই সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ওরে বাপরে বাপ, একেবারে 5 গোলে হারিয়ে দিয়েছে সমাজতন্ত্রকে। তো ফ্রান্সিস ফুকুয়ামা লিখেছিলেন এন্ড অফ হিস্ট্রি মানেটা কি, যে এই লড়াইটা শেষ হয়ে গেছে, সারা পৃথিবী এবার ধনতন্ত্র আর গণতন্ত্র এই দুটোকে মূল মন্ত্র করে চলবে, ক্যাপিটালিস্ট সিস্টেম এবং ইলেকট্রাল ডেমোক্রেসি। এটাই একেবারে আজ আর কিছু বলতে হবে না। ওরে বাপরে বাপ, মানে তারপরের পরবর্তী 30 বছরের দিকে তাকিয়ে দেখলে যা ডামাডোল, এবং আজকের পৃথিবীতে ধনতন্ত্র এবং গণতন্ত্রের যে সংকট, এই একেবারে খুবই হাস্যকর ভবিষ্যৎবাণী ছিল। তো তো পুঁজিবাদী ব্যবস্থায় আমার বক্তৃতা খানিকটা যেটা বলার চেষ্টা করলাম, যে
ইকোনমিক গ্রোথ, একটা আমরা অর্থনীতিতে একটা দুটো জিনিসের কথা বলি। একটা হচ্ছে যাকে বলে সাইজ অফ দ্য কেক, যে সকলের জন্য কতটা সম্পদ সৃষ্টি হচ্ছে। ধনতন্ত্র পুঁজিবাদের সেটা নিয়ে খুব একটা অভিযোগ নেই, হ্যাঁ, খুব রমরম করে ব্যাপারটা হচ্ছে। কিন্তু সেই কেকের কতটা ভাগ কে পাচ্ছে, কতটা সমবন্টন হচ্ছে এবং কতটা অসমবন্টন হচ্ছে, সেইখানে অনেক গভীর কিছু কিছু সমস্যা তো রয়েছেই। এবং যার কিছুটা আমি বলার চেষ্টা করলাম যে এমন কিছু শক্তি আছে, কিছু ফোর্স আছে, বিশেষ করে আজকের দিনে, যেটা এই রিচ গেটিং রিচার এবং পোর গেটিং পোর ধনতান্ত্রিক ব্যবস্থায় সেদিকেই ঠেলে দেয় আমাদের। এখন তার উত্তরে কি করা উচিত? সমাজতন্ত্র এই সোভিয়েত ইউনিয়নের পতনের পরে তো একটা সময় সবই খারাপ, কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় এই যে তার কিন্তু দুটো অংশ আছে। একটা হচ্ছে ওনারশিপ অফ ক্যাপিটাল, সোশ্যালাইজড ওনারশিপ অফ ক্যাপিটাল। কলকারখানা ধরা যাক, প্রায় পুরো ম্যানুফ্যাকচারিং সমস্ত কোম্পানি হচ্ছে পাবলিক সেক্টর কোম্পানি, সেটা সমাজতন্ত্রের একটা একটা অংশ। কিন্তু অন্য অংশটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ ক্যাপিটাল। পাবলিক সেক্টর কোম্পানি মানে সরকারই এগুলোকে চালাচ্ছে, সরকারের ওনারশিপ এবং সরকারের ম্যানেজমেন্ট। এখন সমাজতন্ত্র তো একটা ফিক্স জিনিস নয়। আমরা একটা আইডিয়া আছে মার্কেট সোশ্যালিজম, অর্থাৎ এটা নরওয়ের উদাহরণটা দিলে সেটা সেটা পরিষ্কার হবে। নরওয়েতে হাউজিং বাদ দিলে যা বাকি যা অ্যাসেট বা ওয়েলথ, তার অর্ধেকের বেশি সরকারের, বিশেষ করে স্টক শেয়ার ইত্যাদি। কারণ ওই ওই তেল তেল বিক্রি করার টাকায় সরকার সেগুলো ইয়ে করে। তো নরওয়েকে তো একেবারে সোভিয়েত ইউনিয়ন কেউ বলবে না, তার কারণ সেখানে পুঁজির ওনারশিপটা সরকারের এবং সরকারের মাধ্যমে জনগণের, সাধারণ মানুষের, সেটা অনেকটা বেশি। ওনারশিপ অফ ক্যাপিটাল অংশটা রয়েছে সেই অ্যাসপেক্টটা, কিন্তু সরকারি কোম্পানিগুলো চালান না। এটা পেনশন ফান্ডের মতো, সরকার শেয়ারটা কিনে রেখেছেন, কোম্পানিগুলো চালায় যেরকম ধনতান্ত্রিক ব্যবস্থায় যেরকম হয়, বোর্ড, তারপর সিইও, এরা সব চালায়। প্রাইভেট শেয়ার হোল্ডাররা গিয়ে সেখানে মিটিং ফিটিং করে, সরকার হচ্ছে প্যাসিভ ওনার। তো সুতরাং এই যে আমরা একটা বিভাজন, একটা একটা যাকে বলে বাইনারি করি অনেক সময়, যে পুঁজিবাদ বনাম সমাজতন্ত্র, এর মাঝখানে অনেক স্তর আছে। তো সুতরাং আমার মনে হয় এই যে বৈষম্য যেটা যেটা খুবই মাথাচাড়া দিয়ে উঠছে, এটার জন্য সমাজতন্ত্রের দিকে আরেকটু আমাদের এগোতে হবে, একটু বিশেষভাবে। যেটা ওই নিউ ডিল বা ওয়েলফেয়ার স্টেট সেটাও তাই করেছিল, তারা পুঁজিবাদকে খানিকটা হ্রাস করিয়েছিল, কিছু কিছু সমাজতান্ত্রিক কিছু এলিমেন্ট ঢোকানো হয়েছিল। এখন হয়তো আরেকটু বেশি ঢোকানোর সময় এসেছে। আচ্ছা প্রকাশ, আর কিছু? হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটি প্রশ্ন আছে। বলছে যে ধনী গরিবের মধ্যে যে এত ব্যবধান, সেইগুলো কিভাবে কমানো যেতে পারে আমেরিকার ক্ষেত্রে বলতে? হ্যাঁ, সেইটা আমি একদম শেষে একটু একটু হয়তো তাড়াহুড়ো করে বললাম। একটা যেটা যেটা আমার ওই প্রবন্ধটার কথা বলছিলাম তাতে তাতে লিখেছি, সেটা হচ্ছে যে সরকার যদি সভারেন ওয়েলথ ফান্ড যেটাকে বললাম, বড় লোকরা করছে কি, যেটা বললাম, বড় লোকরা তাদের অনেক পুঁজি হয়েছে, তাদের অনেক টাকা কড়ি আছে, মানে কোটি কোটি টাকা, সেটা তারা শেয়ার বাজারে ঢেলে দিয়েছে, তাদের নানা মিউচুয়াল ফান্ড ইত্যাদি কিনে রেখেছে। এখন তারা তো খরচাও করছে, তারা তো 4টে বাড়ি কিনছে, দামি গাড়ি, সব কি সমস্ত মার্সিডিজ হেন তেন, এইসব রোলস রয়েস এসব কিনছে তারা। আমরা কি করি? আমরা কিনতে গেলে ধার নিই, হাউজিং লোন নিলাম, তারপরে গাড়ির লোন নিলাম, সেখানে আমাদেরকে বেশ চড়া সুদ দিতে হয়। কেন চড়া সুদ দিতে হয়? কারণ আমাদের লোনের জন্য মানে আমাদের কোনো সেরকম কোলাটারাল গ্যারান্টি কিছু নেই। ব্যাংক
আমাদের 10%, 12% চার্জ করছে। আর আমরা যদি কিছু টাকা জমিয়ে থাকি, তো সেই টাকা ব্যবহার করে কিনছি। একটা নতুন গাড়ি কিনলাম, আচ্ছা আমার ব্যাংকে আছে 20 লাখ টাকা জমেছে, আচ্ছা 10 লাখ দিয়ে গাড়ি কিনে নিলাম। বড় লোকরা যেটা করছে, তারা টাকাটা ছুটছে না। হ্যাঁ, তারা অনেক কম সুদে ব্যাংকের থেকে লোন পেতে পারে। তারা এটা কোথায় 7 মহলা প্রাসাদ কিনবে, তো তাদের তো কোটি কোটি টাকা আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে ওই তাদের যে টাকাটা আছে সেটা বছরে মোটামুটি 15% তারা তার থেকে আয় হচ্ছে, এবং যতক্ষণ না জিনিসটা ভাঙছে ততক্ষণ ট্যাক্সও দিতে হচ্ছে। ক্যাপিটাল গেইনস ট্যাক্সের যে ট্রিটমেন্টটা প্রায় সব দেশেই, সেটা হচ্ছে যে আমি যখন আমার শেয়ারগুলো বেচবো তখনই আমাকে তার আগে আমার ট্যাক্স দিতে হবে। তো বড়টা কোনো ট্যাক্স ফ্যাক্স দিচ্ছে না, ভাঙতেও হচ্ছে না, তাদের নিজেদের টাকাটা 15% বছরে বছরে তা থেকে রোজগার হচ্ছে, সেটা আরো জমছে। আর তাদের কিছু খরচার দরকার হলে তারা 3% সুদে বাড়ি, গাড়ি, রথ, প্রাইভেট জেট, এই সমস্ত 3% সুদে কিনতে পারে। সুতরাং এইটা একটা বড় ড্রাইভার। এই যে কম সুদে এবং নিজের টাকার একটা রোজগার হচ্ছে, এই সুযোগটা তো খুব বড় লোক ছাড়া কারো কাছে নেই। তো আমি যেটা বললাম যে পলিসিটার কথা, যে সরকার যদি এই ব্যাপারটা করে, সরকারের রাজস্ব আয়টা একটা ফান্ডে ঢুকিয়ে দেওয়া হলো, তার একটা বড় অংশ। আর তাহলে খরচা চলবে কি করে? সরকার থেকে তো কর্মচারীদের মাইনে দিতে হবে, বিভিন্ন প্রকল্প আছে, খরচা আছে, রাস্তাঘাট বানাচ্ছে, ধার নিয়ে করুক। এখন আমাদের দেশে যদি দেখি যে যে সরকারের সরকারি বন্ডে সুদ দিতে হয় 6-7%, কিন্তু সভারেন ওয়েলথ ফান্ড যদি একটা ভালো ওয়েল ম্যানেজড হয়, তা থেকে 14-15% সরকারি আয় হচ্ছে। তো বড় লোকরা যেইভাবে চর্চা করে এগিয়ে যাচ্ছে, বেশি বড় লোক হচ্ছে, সেইটা এর মাধ্যমেও মানে সরকার করতে পারে আমাদের সকলের পক্ষে। মানে তো সেটা সেই ধরনের পলিসিতে বৈষম্য কমার সম্ভাবনা আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকের আলোচনা খুব সুন্দর। স্যারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে, এবং আজকে যারা অডিয়েন্স ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা শোনার জন্য। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। থ্যাংক ইউ।